উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা। চলমান উত্তেজনার মধ্যেই জাপান সাগরে ওয়াশিংটন টোকিও যৌথ সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রকে ছাড়াই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি চীন, রাশিয়া ও ভারতের। $1.5 কোটি সহায়তার প্রতিশ্রুতি নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নরের। এবং সবশেষ বিতর্কে ইইউ এর সঙ্গে চুক্তির মাধ্যমে ন্যায্য পাওনা বুঝে নেওয়ার প্রতিশ্রুতি থেরেসা মের। নির্বাচিত হলে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস করবিনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত 15 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়। পিয়ংইয়ংয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থা সহ যে কোনো পদক্ষেপে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাপান। এদিকে কোরীয় উপদ্বীপকে ঘিরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিয়মিত সামরিক মহড়া পরিস্থিতি আরও জটিল করবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের চীনা প্রতিনিধি লিউ জিয়েই। উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় নিজেদের শক্তিমত্তা জানান দিতে জাপান সাগরে চলছে যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক মহড়া। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 3 দিনের এই মহড়ায় 2টি জাপানি যুদ্ধজাহাজের সঙ্গে নৌবহর সহ মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন ও রোনাল্ড রিগান অংশ নিচ্ছে। এই জাপান সাগরই কোরীয় উপদ্বীপ ও জাপানকে পৃথক করেছে। তাই উত্তর কোরিয়ার নাকের ডগায় যুক্তরাষ্ট্র ও জাপানের এই যৌথ সামরিক মহড়া পিয়ংইয়ংয়ের উস্কানির প্রতি কড়া বার্তা বলে উল্লেখ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। এই অবস্থার মধ্যেই উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপে টোকিও সমর্থন দিয়ে যাবে বলে শনিবার জানান জাপানি প্রতিরক্ষা মন্ত্রী। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার হুমকি একটি নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক আহ্বান ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে এটি পিয়ংইয়ংয়ের চরম ঔদ্ধত্য। দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক হামলা সহ যে কোনো পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে। এদিকে আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত 15 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা ও বিদেশে থাকা সম্পদ জব্দ করার কথা বলা হয়। 356/2017 জাতিসংঘের এই উদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার ব্যাপারে আরো কঠোর হতে যাচ্ছে বলে মন্তব্য করেন সংস্থাটিতে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। অন্যদিকে চীন কোরীয় উপদ্বীপে সাংঘর্ষিক পরিস্থিতি চায় না বলে জানান চীনা প্রতিনিধি। এটি উত্তর কোরিয়ার প্রতি জাতিসংঘের স্পষ্ট বার্তা, হয় তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে নয়তো নিষেধাজ্ঞা মোকাবেলা করবে। চীন সহ পিয়ংইয়ংয়ের 3 মিত্র দেশ নতুন এই নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছে। পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে উত্তর কোরিয়াকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এবার আমরা সামষ্টিক ব্যবস্থা নিতে যাচ্ছি। আমরাও চাই উত্তর কোরিয়া পরমাণু কার্যক্রম থেকে সরে আসুক। একই সঙ্গে কোরীয় উপদ্বীপকে ঘিরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিয়মিত সামরিক মহড়া বন্ধ হবে বলেও আশা করছি। জাতিসংঘে নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপন করতে পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ মিত্র চীনের সঙ্গে 5 সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তাদের সমঝোতার ভিত্তিতেই শুক্রবার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়। পরিষদের 5 স্থায়ী সদস্য সহ 15 সদস্য সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবটি পাশের মাধ্যমে উত্তর কোরিয়ার উপর আগে থেকে থাকা জাতিসংঘের নিষেধাজ্ঞা আরও প্রসারিত হল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে চীনের কোনো সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। শনিবার সিঙ্গাপুরে প্রতিরক্ষা বিষয়ক এক সম্মেলনে দেয়া ভাষণে ম্যাটিস উত্তর কোরিয়া বিষয়ে চীনের উদ্যোগেরও প্রশংসা করলেও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোরতার জানান দেন। যুক্তরাষ্ট্র চীনের অর্থনৈতিক উন্নতিকে স্বাগত জানাবে বলে উল্লেখ করলেও বিভিন্ন দেশে বিনিয়োগ বাড়ানো ও আন্তর্জাতিক বাজার দখলের প্রতিযোগিতার ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে বৈরিতা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী।
Growing economic power. ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির উপর ভর করে বেইজিং দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপগুলোতে বেআইনিভাবে সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। এই অঞ্চলে কারো একক মালিকানার দাবি যুক্তরাষ্ট্র মেনে নেবে না। মিত্রদের নিরাপত্তার স্বার্থে প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বিমান ও যুদ্ধজাহাজের টহল অব্যাহত থাকবে। Actions that impinge on the interests of the international community. প্রথমবারের মতো স্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আফগান সীমান্তে কাছে তাজিকিস্তান রুশ সামরিক মহড়া চলাকালে এই পরীক্ষা চালানো হয়। তাজিকিস্তানে 30 মে থেকে 1 জুন পর্যন্ত সামরিক মহড়া চালায় রুশ সেনাবাহিনী। পূর্ব ইউরোপে ন্যাটোর মহড়াকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের ঘোষণার পরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। একই দিন আলাস্কা ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন মস্কোর জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রকে ছাড়াই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন, রাশিয়া, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশ। চুক্তিটি থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়া নিয়ে বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট পুতিন বিষয়টিকে সহজভাবে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিয়েই প্যারিস চুক্তির বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন সরকার জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিলেও চুক্তি বাস্তবায়নে $1.5 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাইকেল ব্লুমবার্গ। I was elected to represent the citizens of Pittsburgh, not Paris. প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাকালে প্রেসিডেন্ট ট্রাম্প যে শহরের উদাহরণ টেনেছিলেন সেই পিটসবার্গের মেয়র তার সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন। একইভাবে ক্যালিফোর্নিয়ার গভর্নর ও বিভিন্ন শহরের মেয়ররা ট্রাম্পের সিদ্ধান্তকে উপেক্ষা করে জলবায়ু চুক্তিতে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প যাই বলুন না কেন, ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও নগর কর্তৃপক্ষ প্যারিস চুক্তি বাস্তবায়নে কাজ করে যাবে। আমাদের শক্তিশালী সাংবিধানিক ব্যবস্থা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নেতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠা করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু চুক্তি প্রত্যাহার করলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, রাজ্য ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে প্যারিস চুক্তিতে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ও নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর মাইকেল ব্লুমবার্গ। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে শুক্রবার জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে প্যারিস চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ভারতীয় প্রধানমন্ত্রী। প্রকৃতিকে দূষিত করাও এক ধরনের অপরাধ। উন্নতির কোনো মাপকাঠি নেই, এই কাজে কোনো বাধাও নেই। তবে পরিবেশের ক্ষতি করে নিজেদের স্বার্থ হাসিলের দিন শেষ। কোনো ধরনের নেতিবাচক প্রভাব ছাড়া উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। 2021 সালের আগে প্যারিস চুক্তি কার্যকর সম্ভব নয় উল্লেখ করে বৈশ্বিক উষ্ণতা রোধে কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশগুলোর করণীয় ঠিক করতে আরো সময় দেওয়া উচিত বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বিশ্ব নেতাদের স্বাধীন মতামতের ভিত্তিতেই প্যারিস চুক্তি হয়েছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই চুক্তিকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু তার উত্তরসূরি ট্রাম্প কেন এই সমঝোতা থেকে সরে দাঁড়ালেন সে বিষয়ে আমি ভালো মন্দ বিচার করতে চাই না। আমার মনে হয় বিষয়টি নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। আলোচনার মাধ্যমে সব পক্ষকে নিয়েই প্যারিস চুক্তির বাস্তবায়ন সম্ভব। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউর বাণিজ্য আলোচনা স্থগিত, ইউরোপে মার্কিন পণ্য রপ্তানির ক্ষেত্রে কর আরো বাড়ানো এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের মতো বিভিন্ন বিকল্পের কথা বিবেচনা করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট ও জার্মানির এসপিডি দলের নেতা মার্টিন শুলজ বার্লিনে এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা তুলে ধরেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে সবশেষ টেলিভিশন বিতর্কে অংশ নিলেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী থেরেসা মে এবং জেরেমি করবিন। শুক্রবার বিবিসি আয়োজিত এ বিতর্কে নিরাপত্তা, অভিবাসন, সুষ্ঠুভাবে ব্রেক্সিট বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত দর্শকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী থেরেসা মে এবং লেবার পার্টি নেতা জেরেমি করবিন। এ সময় নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তি করে ন্যায্য পাওনা বুঝে নেওয়ার প্রতিশ্রুতি দেন থেরেসা মে। আর করবিন অভিবাসী গ্রহণ ও বিদেশি বিনিয়োগকে ব্রিটিশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
The Conservative Party, the Prime Minister, Theresa May. শুক্রবার ইয়র্কে বিবিসি আয়োজিত অনুষ্ঠানের প্রথমার্ধে হাজির হন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। উপস্থাপক ডেভিড ডিমলেভির সঞ্চালনায় বিতর্কের শুরুতেই উঠে আসে ব্রেক্সিট ইস্যু। এছাড়া নির্বাচনী ইশতেহার, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা, অভিবাসন ব্যবস্থায় যুক্তরাজ্যের নীতিমালা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কঠিন প্রশ্নের মুখে পড়েন প্রধানমন্ত্রী থেরেসা মে। উত্তরে মে বলেন, আলোচনার মাধ্যমে একটি চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন থেকে ন্যায্য পাওনা বুঝে নেওয়া হবে। ইউ এর সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন ছাড়াও যাতে দুই পক্ষই লাভবান হয় সে বিষয়টিও প্রাধান্য পাবে বলেও জানান তিনি। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের জনগণ কোন নেতৃত্ব চায় সেটা নির্ধারণের অধিকার তাদের রয়েছে। আমার বিশ্বাস যে দল ব্রেক্সিট ইস্যু খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবে, ব্রিটেনের সাধারণ মানুষ তাদের উপরই আস্থা রাখবেন। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে গুটিয়ে নিলেন, আমরা সেটি করব না। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস আন্তর্জাতিক চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। এরপরই বিতর্কে হাজির হন দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। শুরুতেই হতাশা প্রকাশ করে বিতর্ক অনুষ্ঠানটিকে একটি প্রশ্নোত্তর পর্ব আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে তার মুখোমুখি অংশ না নেয়ায় নিন্দা জানান করবিন। তিনিও আলোচনার শুরুতে ব্রেক্সিট নিয়ে প্রশ্নের মুখে পড়েন, তবে বেশ কৌশলেই উত্তর দেন করবিন। পাশাপাশি যুক্তরাজ্যের পরমাণু অস্ত্র, জলবায়ু বিষয়ক আইন সহ নানা বিষয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। নিজের দল ক্ষমতায় এলে ব্রিটেন জুড়ে উন্নয়ন কার্যক্রম চালানোর পাশাপাশি 10 লাখ কর্মসংস্থান সৃষ্টিরও প্রতিশ্রুতি দেন লেবার পার্টির এই নেতা। ব্রেক্সিট বিষয়টা আমাদের কাছে খুবই পরিষ্কার। গণভোটের মাধ্যমে জনগণ ইইউ থেকে বের হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। তবে আলোচনার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখতে হবে। আমাদের প্রধান শিল্পকে রক্ষা করতে হবে। এছাড়া বাইরের দেশ থেকে অভিবাসী গ্রহণ এবং বিদেশি বিনিয়োগ ব্রিটেনের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি দরকার। তার মানে এই নয় যে কথায় কথায় পরমাণু অস্ত্রের ব্যবহার করতে হবে। আমরা যদি শুরুতেই এ ধরনের অস্ত্র ব্যবহার করি, তাহলে বিশ্ব ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। এদিকে জনমত জরিপে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কাজের প্রতি 50% মানুষ অসন্তুষ্টি প্রকাশ করেছেন, আর সন্তোষ প্রকাশ করেছেন মাত্র 43%। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের প্রতি আস্থা রয়েছে 39% ব্রিটিশের। তবে শুধু লন্ডনে পরিচালিত এক জনমত জরিপে পছন্দের শীর্ষে রয়েছেন করবিন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ঐতিহ্যবাহী রক এম রিং উৎসবকে ঘিরে জার্মানির নুরেমবার্গে সন্ত্রাসী হামলার আশঙ্কা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 87,000 মানুষকে। নিরাপত্তা জোরদার। কোনো দেশ নয়, বরং ব্যক্তিগতভাবে হ্যাকাররা মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের কম্পিউটারে হানা দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যাকার যে কোনো দেশেরই হতে পারে। Be in Russia, in Asia, even in America. এশিয়া, রাশিয়া, এমনকি যুক্তরাষ্ট্র, হ্যাকার যে কোনো দেশেরই হতে পারে। যুক্তরাষ্ট্রের ব্যক্তিগতভাবে কেউ মার্কিন নির্বাচনের তথ্য হ্যাক করে রাশিয়ার নাম দিয়ে দিতে পারে। এটা অসম্ভব কিছু না। রাশিয়ার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার কোনো সত্যতা নেই। Do you imagine something like that? ইদলিব প্রদেশে রাসায়নিক হামলা আসাদ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় তিনি বলেন, মস্কো পুরোপুরি নিশ্চিত আসাদ সরকার ওই হামলা চালায়নি। পুতিন বলেন, ওই হামলা তারাই চালিয়েছে যারা এ ধরনের হামলার জন্য সিরীয় সরকারকে দায়ী করতে চায়। ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে গেল 4 এপ্রিল রাসায়নিক হামলায় শিশুসহ অন্তত 80 জন নিহত হয়। হামলার পর এর জন্য আসাদ সরকারকে দায়ী করে পশ্চিমা দেশগুলো। তবে দামেস্ক ওই অভিযোগ অস্বীকার করে। হামলার 3 দিন পর দামেস্কের অস্বীকৃতি সত্ত্বেও দেশটির হোমস প্রদেশের সাইরাত বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। সিরিয়ার রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 43 জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানায়, শনিবার রাক্কার জোমেইলিতে মার্কিন বাহিনীর বিমান অভিযানে এই বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গেল 3 বছরে ইরাক ও সিরিয়ায় প্রায় 500 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ করেছে পেন্টাগন। জঙ্গি সংগঠন আইএস এর অবস্থানে বিমান অভিযান চালানোর পর ভুলবশত এই বেসামরিক হতাহতের ঘটনা ঘটে বলেও জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2014 সালের আগস্ট থেকে 2017 সালের এপ্রিল পর্যন্ত আইএস এর অবস্থানে 21,035টি বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। মানবাধিকার কর্মীদের দাবি, গত 3 বছরে মার্কিন বিমান হামলায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। এর মধ্যে পশ্চিম মসুলের আরও একটি এলাকা পুনর্দখলের দাবি করেছে ইরাকি যৌথ বাহিনী।
আফগানিস্তানের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর কাবুলের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে কাবুলে ভয়াবহ বোমা হামলার পর প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বের হলে তাতে গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত 8 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন এক সংসদ সদস্য। শুক্রবার প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে অগ্রসর হয় কয়েক হাজার বিক্ষোভকারী। কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালায় পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানির নুরেমবার্গে 87,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শহরটিতে ঐতিহ্যবাহী রক এম রিং উৎসবে সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশের এমন গোপন তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার উন্মুক্ত এই কনসার্ট অনুষ্ঠানের কথা থাকলেও সন্ত্রাসী হামলার হুমকির কারণে তা একদিন পিছিয়ে আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তার স্বার্থে উৎসবস্থল ও এর আশপাশের নিরাপত্তা বাহিনীর 1200 সদস্য মোতায়েন করা হয়। রক এম রিং জার্মানির গ্রীষ্মকালীন জনপ্রিয় উৎসব। প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে এ উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলায় আহত ভক্তদের দেখতে যান সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্র্যান্ডি। শুক্রবার ব্রিটেনের রয়্যাল ম্যানচেস্টার শিশু হাসপাতালে হঠাৎ করেই আহত কিশোর কিশোরীদের দেখতে যান তিনি। তার আকস্মিক সফর আহতদের মুখে কষ্টের মাঝেও হাসি ফুটিয়েছে বলে জানান তাদের বাবা মা। শুক্রবার গ্র্যান্ডি যুক্তরাজ্যে পৌঁছান। ম্যানচেস্টারে হামলায় হতাহতদের আর্থিকভাবে সাহায্য করতে রোববার তিনি চ্যারিটি কনসার্ট করবেন। কনসার্টে জাস্টিন বিবার, ক্যাটি পেরির মতো আরও কয়েকজন জনপ্রিয় পপ শিল্পীর যোগ দেওয়ার কথা রয়েছে। জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবহরের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 2 সেনা সদস্য। এছাড়া আহত হয়েছে আরও 4 জন। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, শনিবার জম্মুর হিলার শাহবাদে যাওয়ার সময় শ্রীনগর মহাসড়কে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে 2 সেনা সদস্য নিহত হয়। আহত সেনাদের উদ্ধারের পর হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে নেওয়া হয়। হামলায় জড়িতদের খোঁজে তল্লাশি জোরদারের পাশাপাশি আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এছাড়া বন্ধ করে দেওয়া হয় মহাসড়কের যান চলাচল। এই হামলার কয়েক ঘণ্টা আগে কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর ওপর পাকিস্তানি সেনারা গুলি চালায় বলে দাবি করে নয়াদিল্লি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নৌহাট্টা জেলায় স্বাধীনতার দাবি সহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদিন কমান্ডার সাবজার আহমেদ ভাটের সমর্থনে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। দীর্ঘক্ষণ সংঘর্ষে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় সেখানকার যান চলাচল ও দোকানপাট। ভারতকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র S-400 সরবরাহের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি আরও বলেন, চীন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েনের জন্য রাশিয়ার কাছ থেকে 5টি S-400 কেনার প্রত্যাশা ভারতের। গেল বছর উচ্চ মূল্যের এ ব্যবস্থা ভারতে সরবরাহ করার লক্ষ্যে $100 কোটি চুক্তি সই করে রাশিয়া। এই চুক্তির আওতায় ভারতের পুরনো হেলিকপ্টার বহরের স্থলাভিষিক্ত হবে রুশ কমোভ হেলিকপ্টার এবং ভারতের জন্য বানানো হবে অত্যাধুনিক ফ্রিগেট। এছাড়া S-400 দিয়ে একযোগে 72টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব। আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লিও ভারাদকার। ভারতীয় বংশোদ্ভূত 38 বছর বয়সী এ নেতা শুক্রবার ফাইন গায়েল দলের প্রধান হিসেবে নির্বাচিত হন। দলীয় সমর্থকদের 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী গৃহায়ণ মন্ত্রী সিমন কোভেনিকে পরাজিত করেন ভারাদকার। জয়ের পর শুক্রবার সন্ধ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তার বাবা ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক এবং মা আইরিশ নার্স। আয়ারল্যান্ডে জোট সরকারের অন্যতম অংশীদার ফাইন গায়েল পার্টি।
দলটির প্রধান হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বারাদকার। বর্তমান প্রধানমন্ত্রী এন্দা কেনির স্থলাভিষিক্ত হবেন তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। Abdul has risen on his own merits. Now he is my friend. ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার সঙ্গে ভারতীয় ভৃত্যের বন্ধুত্বের কাহিনী নিয়ে আসছে হলিউড সিনেমা ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। শ্রীলঙ্কা সরকারের কাছে দেশটিতে সম্প্রতি ঘটে যাওয়া বিদ্বেষমূলক হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সম্প্রতি দেশটির বেশ কয়েকটি এলাকায় মসজিদ, মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও কবরস্থানে সিরিজ হামলার ঘটনার পর এই আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কায় নিযুক্ত পশ্চিমা দেশের কূটনীতিকরা। রাজধানী কলম্বোয় হামলার শিকার দেবাতাগাহা মসজিদ পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও কানাডা সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা। পরিদর্শন শেষে হামলার শিকার মুসলিমদের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রতিনিধি তাং লাইমার্গ কলম্বোর সরকারের কাছে অপরাধীদের দ্রুত খুঁজে বের করে ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। এদিকে মুসলিম বিদ্বেষী হামলার জন্য শ্রীলঙ্কার এক বৌদ্ধ নেতাকে দায়ী করে নিরাপত্তা বাহিনী এসব হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির মানবাধিকার সংগঠন। এছাড়া এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা 2014 সালে মুসলিম বিরোধী দাঙ্গায় 4 জন নিহতের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি। মিয়ানমারে রাস্তায় নামাজ আদায়ের জন্য 3 জন মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গেল এপ্রিল মাসে বৌদ্ধ ভিক্ষুদের প্রতিবাদ ও বিক্ষোভের পর ইয়াঙ্গুনের তাকেতা শহরে মুসলমানদের নামাজের জন্য ব্যবহৃত একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। এরপর গেল বুধবার স্কুলের সামনের রাস্তায় প্রায় অর্ধশত মানুষ নামাজ আদায় করতে জড়ো হলে পুলিশ 3 জনকে আটক করে। পরে নামাজ আদায়ের জন্য মুসলিমরা অবৈধভাবে ওই স্কুলটি ব্যবহার করে আসছে বলে অভিযোগ করা হয়। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা সাময়িক, তবে কবে নাগাদ স্কুলটি খুলে দেওয়া হতে পারে তা জানা যায়নি। অধিকৃত পশ্চিম তীরে আরো 2500 বসতি নির্মাণের অনুমোদন দিতে যাচ্ছে ইসরায়েল। আগামী সপ্তাহে বিলটি পার্লামেন্টে তোলা হবে। শুক্রবার পরিকল্পনা পরিষদের এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ইসরায়েলের বেসরকারি সংস্থা পিস নাও জানায়, পশ্চিম তীর জুড়ে বসতি স্থাপনা বাড়াতে 27টি পরিকল্পনার বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার ও বুধবার বৈঠকে বসবে পশ্চিম তীরে ইসরায়েলি প্রশাসনের দায়িত্বে থাকা সামরিক বাহিনীর সমন্বয় গঠিত ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। 1967 সালের পর থেকে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে অবৈধভাবে বসতি ও অন্যান্য স্থাপনা তৈরি করে আসছে ইসরায়েল। একে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের পথে অন্যতম বাধা হিসেবে মনে করা হয়। নাইজারের উত্তরাঞ্চলের সাহারা মরুভূমিতে পানির অভাবে 44 জনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তিদের বহনকারী গাড়ি বিকল হয়ে পড়ার পর পানির তৃষ্ণায় তারা মারা যান। বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে দিয়ে রেড ক্রস এ তথ্য জানায়। রেড ক্রসের কর্মকর্তা লাওয়াল তাহের বলেন, এ ঘটনায় 6 জন বেঁচে যান। তারা সবাই নারী। তারা হেঁটে দূরবর্তী একটি গ্রামে পৌঁছাতে সক্ষম হন। নাইজারের ডারকু শহরে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যম জানায়, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকরা সাহারা মরুভূমি দিয়ে লিবিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। পথে মরুভূমির মধ্যে তাদের বহনকারী গাড়ি বিকল হয়ে যায়। এক পর্যায়ে পিপাসায় 44 জন মারা যান। নাইজার থেকে লিবিয়া যাওয়ার এই পথটি অভিবাসন প্রত্যাশীদের উত্তর আফ্রিকায় প্রবেশের প্রধান পথ। উত্তর আফ্রিকায় পৌঁছার পর অভিবাসন প্রত্যাশীরা সেখান থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন। ইয়েমেনে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনে অন্তত 10,000 মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কলেরা দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এপ্রিলে কলেরায় আক্রান্ত হয়ে 600 মানুষের মৃত্যু হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইয়েমেনে কলেরা পরিস্থিতি ক্রমেই বিপর্যয়ের দিকে যাচ্ছে উল্লেখ করে ইউনিসেফ জানায়, আগামী 2 সপ্তাহের মধ্যে অন্তত 1,30,000 মানুষ এতে আক্রান্ত হতে পারেন। দেশটিতে এ পর্যন্ত 70,000 কলেরা রোগী পাওয়া গেছে। রাজধানী সানার কিছু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালু থাকলেও অন্যান্য শহর ও গ্রামাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গত প্রায় 2.5 বছর ধরে বিরামহীনভাবে হামলা সংঘর্ষ চলার কারণে ইয়েমেনের অন্যান্য অবকাঠামোর সঙ্গে অধিকাংশ হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় রোগীদের চিকিৎসা সেবা হুমকিতে পড়েছে। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় কলেরা আক্রান্ত শিশুদের মৃত্যু ঝুঁকি বাড়ছে বলেও জানায় ইউনিসেফ। চলতি সপ্তাহেই জাতিসংঘ জানায়, ইয়েমেনে 2,60,00,000 মানুষের মধ্যে 1,70,00,000-এরও বেশি মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে।
যথাযথভাবে হামের টিকা না দেয়ায় দক্ষিণ সুদানে 15 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়। ব্যবহারের আগে টিকা সংরক্ষণ করা হয়নি এবং ব্যবহৃত সিরিঞ্জ জীবাণুমুক্ত না করেই একাধিক শিশুর শরীরে প্রবেশ করানোয় এ ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। এজন্য স্বাস্থ্যকর্মীদের অদক্ষতা এবং গাফিলতিকে দায়ী করা হচ্ছে। ইতোমধ্যে শিশু মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাগুলোর তথ্য মতে প্রায় 300 শিশুকে এ টিকা দেওয়া হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে এক শিশু গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, উত্তরপ্রদেশের আলিগড় জেলা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। এরপর তাকে মাদক সেবন করিয়ে দাদাউন এলাকার নির্জন মাঠে 3 ব্যক্তি ধর্ষণ করে। পরে শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর শিশুটির পরিবার মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত চালাচ্ছে। ফিলিপিন্সের ম্যানিলায় একটি ক্যাসিনো ও হোটেল কমপ্লেক্সে বন্দুকধারীর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। শুক্রবার সংবাদ সম্মেলনে ম্যানিলা পুলিশ প্রধান অস্কার আলবায়েলদে জানান, হামলার আলামত সংগ্রহ করে সব ধরনের বিষয় মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভিতে ধারণকৃত ওই হামলাকারী মানসিকভাবে অসুস্থ ছিল বলেও জানান তিনি। হামলাকারী বিদেশি নাগরিক কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে। শুক্রবার ভোররাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ক্যাসিনোয় প্রবেশ করে অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে নিহত হয় অন্তত 36 জন। পরে ওই অস্ত্রধারী সেখানে আগুন ধরিয়ে দেয় এবং নিজেও আত্মহত্যা করে। আইএস এই হামলার দায় স্বীকার করলেও এর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র প্রত্যাখ্যান করেছে পুলিশ। ক্যাসিনো লুট করাই বন্দুকধারীর উদ্দেশ্য ছিল বলে দাবি কর্তৃপক্ষের। পানির পাইপ বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাস্তার পাশের একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বিস্ফোরণের সেই দৃশ্য। দৃশ্যটি দেখলে মনে হয় বিশাল আকৃতির কোনো দানব মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। এতে রাস্তাঘাট, নিকটবর্তী ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আকস্মিক বিস্ফোরণে রাস্তার উপরের অংশ কেঁপে ওঠে এবং উপরের দিকে উঠে আসে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পাহাড়ের খাদে আটকে পড়া 3 অভিযাত্রীকে উদ্ধার করেছে ব্রিটিশ কোস্টগার্ড। সোমবার ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় লাল ওর্থ এলাকার একটি পাহাড়ে আটকে পড়ার পর হেলিকপ্টারের সাহায্যে এক দুঃসাহসিক অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই 3 ব্রিটিশ তরুণ বিশেষ জুতা ও অন্যান্য সরঞ্জাম ছাড়া উঠতে গিয়ে উপকূলীয় এলাকার সাটির হোল পাহাড়ের খাদে আটকা পড়েন। কয়েকজন পর্যটক তাদের বিপন্ন অবস্থায় দেখে উদ্ধারকারী দলকে খবর দেয়। পরে হেলিকপ্টার থেকে বিশেষ তারের সাহায্যে নেমে একে একে 3 জনকে উদ্ধার করা হয়। পাহাড়টিতে চুনাপাথর থাকায় পিচ্ছিলতার কথা চিন্তা করে উদ্ধারে মই কিংবা সিঁড়ি ব্যবহার না করে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়। ব্রিটিশ কোস্টগার্ডের 15 সদস্যের একটি দল এ উদ্ধার অভিযানে অংশ নেয়। বাংলাদেশ সরকার চাইলে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। সংস্থার মহাসচিবের সেভ দ্য ক্যাবিনেট মিস ভিওরা এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ওব্রায়ান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে এ প্রস্তাব রাখেন। জাতিসংঘের সহকারী মহাসচিব মিস আর্সেলা মুলার সময় সংবাদকে একথা জানিয়েছেন। তিনি বলেন, 90-এর দশকে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে 1,40,000 মানুষের প্রাণহানি ঘটলেও বর্তমান সময়ে সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে। সারা বিশ্বের জন্য এই সাফল্যকে অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি। The response of the government of Bangladesh has to be highly commended. ঝড় আঘাত হানার আগেই উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ সরকার দুর্যোগ মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তবে ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার চাইলে ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠন কাজে আমরা সহায়তা করতে চাই। জাতিসংঘের পক্ষ থেকে আমাদের প্রতি সহানুভূতি বা সমমর্মিতা জানিয়েছেন এবং একই সঙ্গে আমাদের যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় সে ব্যাপারে জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে সক্ষমতা তার প্রতি ওনারাও আস্থা জ্ঞাপন করেছেন।
তিমির ছুটে চলার একটি দৃষ্টিনন্দন ভিডিও প্রকাশ করেছে সি শেফার্ড। মেক্সিকোর গুয়াডেলোপ দ্বীপের কাছাকাছি উপকূল এলাকা থেকে ড্রোনের সাহায্যে ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে মা তিমির সঙ্গে একটি ছোট তিমিকে সাঁতার কাটতে দেখা যায়। তাদের সঙ্গে আরও 3টি তিমি ছিল। বিশেষ শব্দের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগের বিষয়টিও রেকর্ড করা হয়েছে ওই ভিডিওতে। শব্দ ধারণে অ্যাকুস্টিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। 2 সপ্তাহ অভিযান চালিয়ে বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সি শেফার্ড কনজারভেশন সোসাইটি ভিডিওটি ধারণ করে। এছাড়াও আগস্ট ও ডিসেম্বরে মেক্সিকোর গুয়াডেলোপে সাদা তিমির উপস্থিতিতে মুখর থাকে উপকূলীয় অঞ্চল। হলিউডের রূপালী পর্দায় মুক্তি পেতে যাচ্ছে রানী ভিক্টোরিয়া ও ভারতীয় ভৃত্য আব্দুল করিমের ঘনিষ্ঠ বন্ধুত্বের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল। ব্রিটিশ রানী ভিক্টোরিয়া ও আব্দুলের ভালোবাসার কাহিনী সাধারণ মানুষের কাছে অজানা হলেও এবার সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরতে যাচ্ছেন পরিচালক স্টিফেন ফ্রেয়ার্স। সদ্য সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে। মহারানী ভিক্টোরিয়ার সেবার জন্য ভারত থেকে নিয়ে আসা হয় এক ভৃত্যকে। আব্দুল করিম নামে 24 বছরের সেই তরুণ অল্প সময়ের মধ্যেই রানীর ভালো বন্ধু হয়ে ওঠেন। তার কাছ থেকে শেখেন উর্দু ভাষা সহ নানা বিষয়। করিমের সান্নিধ্যে নিজেকে দাসের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা আলী ফজলকে। উৎসুক দর্শকদের জন্য সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের 15ই সেপ্টেম্বর। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা। চলমান উত্তেজনার মধ্যেই জাপান সাগরে ওয়াশিংটন টোকিও যৌথ সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রকে ছাড়াই প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি চীন, রাশিয়া ও ভারতের। $1.5 কোটি সহায়তার প্রতিশ্রুতি নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নরের। এবং সবশেষ বিতর্কে ইইউ এর সঙ্গে চুক্তির মাধ্যমে ন্যায্য পাওনা বুঝে নেওয়ার প্রতিশ্রুতি থেরেসা মের। নির্বাচিত হলে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস করবিনের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।